বিশ্বকর্মা পুজোর আগের দিন আমার চাটুজ্যেদের রোয়াকে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। যত রকম ঝামেলা। মা বলে পেলা দুটো ফল কিনে দিয়ে যা, বাবা বলে পেলা পড়তে বস, ছোট কাকা বলে পেলা ওষুধ খেয়ে বেরো, আর দিদি বলে হ্যাঁ রে গড়িয়াহাটে গিয়ে একবার দেখ না একজোড়া খুঁড়ির মতো কানের দুল পাওয়া যায় কিনা। তারপর রাস্তায় আরো হাজার ঝামেলা। পৌঁছে দেখি রোয়াকে একা টেনিদা উদাস হয়ে বসে আছে। বললাম, জানো হ্যারিসন রোডে একটা পকেট মার ধরেছে। কি? আরে হ্যারিসন রোডে একটা পকেট মার ধরা পড়েছে। তারপর আবার কি, থানায় নিয়ে গেল। আস্ত মানে আবার কি? পকেট মার কখনো আস্ত থানায় যায়? তার আগেই লোকে তাকে পিটিয়ে ছাতু বানিয়ে ফেলে। লোকে পেটাতে চায়নি আবার ভাগ্যিস একজন পুলিশ এসে পড়লো। জানো ওরকম শান্ত পুলিশ না আমি জন্মে দেখিনি। সে এসে হাত জোড় করে বলল, দাদারা মেরে আর কি করবেন? মার খেয়ে খেয়ে তো এদের গায়ের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে গেছে। অনর্থক আপনাদের হাত ব্যথা হয়ে যাবে। তার চেয়ে ছেড়ে দিন, এ মাসখানেক জেলখানায় কাটিয়ে আসুক। ততদিন না হয় আপনাদের পকেটগুলো নিরাপদে থাকবে। বেশ বেশ, ভালো পুলিশ ভালো পুলিশ বলেই টেনিদা গম্ভীর মুখ করে মস্ত একটা ঠোঙা থেকে এক মনে কুড়কুড় কুড়কুড় করে ডালমুট খেতে লাগলো। কি আশ্চর্য! বললাম, কই আমাকে ডালমুট দিলে না তো? তোকে না, তোকে দেওয়ার মতন মুড নেই এখন। আমি এখন ভীষণ ভাবুক বোধ করছি। ভাবুক? তুমি কবিতা লিখবে বুঝি? কবিতা ওসবের মধ্যে আমি নেই। যারা কবিতা লেখে তারা আবার মনুষ্য থাকে নাকি? তারা রাস্তায় চলতে গেলেই গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে যায়। নেমন্তন্ন বাড়িতে তাদের জুতো কুকুরে চিবিয়ে রেখে যায়। আর কোথাও যখন কোনো বৃষ্টি নেই, গরমে যখন লোকের প্রাণ বেরিয়ে যাচ্ছে প্রায়, তখন তারা দৌড় বন্ধ করে ঘামতে ঘামতে এক কোণে বসে পদ্য লেখে। বাদলরা নিন্নপুর বাজে তাল পিয়ালের বনে। কবি! আচ্ছা বৈশাখ মাসের দুপুরে তারা বাদল রানীর কবিতা লেখে কেন? আরে এটাও বুঝতে পারলি না? বৈশাখ মাসে লিখে না পাঠালে আষাঢ় মাসে কাগজে ছাপা হবে কি করে? যা কবিতা লেখার কথা তুই আর আমায় বলিস নি। যাতে সারিয়ে তবে তুমি এরকম ভাবুক হয়ে গেছো কেন? ওই পকেট মারের কথা শুনে। আচ্ছা পকেট মারের কথা শুনে কেউ আবার ভাবতে বসে নাকি? তখন তো সবাই রে করে ঠ্যাঙামার জন্য দৌড়ে যায়, রক্ত গরম হয়ে ওঠে। এমনকি আমি যে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, কাউকে মারার কথা ভাবি না কখনো, আমার দৌড়ে গিয়ে দুঘা কষিয়ে দিতে ইচ্ছে করে। এই তো সেদিন হাওড়ার ট্রামে আমার বড় পিসামশাইয়ের পকেট থেকে সারা পালা ফের কুরুবকের মতন বকবক করলে বক্সিং রিংয়ে ঢুকিয়ে মাথায় 3-4টে শিং গজিয়ে দেবো। বুড়বাক কাঁকা। হ্যাঁ, 55 ঠাকুরদা দশাননের কথা যদি জানতিস তাহলে বুঝতে পারতিস এক একটা পকেট মারো কি বলে গিয়ে মহাপুরুষ হয়ে যায়। কে 55 আর কেই বা দশানন? আমি তোদের কাউকে চিনি না। তাকে দুনিয়া শুদ্ধ সবাইকে তুই চিনিস নাকি? ওরে পোলাপান, জাপানের বিখ্যাত গাইয়ে টাকা নাকি ধামাকাকে চিনিস তুই? না। লন্ডনের মুরগির দোকানদার মিস্টার চিকেন সনকে দেখেছিস কখনো? তবে ফ্রান্সের সানাইওয়ালা মসি প্যাঁপোর সঙ্গে আলাপ আছে তোর? না, নেই, আর আলাপ করতেও চাই না কখনো। তাহলে ওরকম আলু কাবলির মতন মুখ করেছিস যে? কাউকেই যখন চিনিস না, 55 ঠাকুরদা দশাননকেই বা তুই চিনবি কেমন করে? ঢের হয়েছে টেনিদা, আর চিনতেও চাই না। তুমি যা বলছিলে বলে যাও। বলতেই তো যাচ্ছিলাম, দিচ্ছিস কোথায়? টেনিদা আরো কিছুক্ষণ ডালমুট চিবিয়ে ঠোঙাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি তোকে ব্যাপারটা ততক্ষণ বলি। আমি ঠোঙাটা হাতে নিয়ে দেখলাম খালি। ফেলে দিতে যাচ্ছি, হঠাৎ দেখি একেবারে নিচের দিকে টেনিদার চোখ এড়িয়ে কি করে একটা চিনেবাদামের দানা আটকে আছে। সেটা বার করেই আমি মুখে পুড়ে দিলাম। আর চোখে দেখে টেনিদা বলল, এটা বাদাম ছিল নাকি রে? একদম দেখতেই তো পাইনি। যাকে ওটা তোকে বকশিস করে দিলাম। সবই নিশ্চয়ই সেই 55 ঠাকুরদা দশাননের দয়া। বলেছিস? আচ্ছা, এবার দশাননের কথাই বলি তবে বেলা, বুঝলি? তুই যদি কখনো ঘুঁটে পাড়ায় যাস। ঘুঁটে পাড়া? সে আবার কোথায়? বোঝো, সে গোবরডাঙ্গা থেকে যেতে হয়, বুঝলি? 7 ক্রোশ হেঁটে। মানে যাওয়া খুবই মুশকিল, কিন্তু যদি কখনো যাস দেখবি দশানন হালদারের নাম শুনলে লোকে এখনো মাটিতে মাথা নামিয়ে পেন নাম করে। বলে,
আর হয় না। স্কুল করেছেন, গরিব দুঃখীকে দুবেলা খেতে দিয়েছেন, মন্দির করেছেন, পুকুর কেটেছেন, কিন্তু আসলে আসলে এই দশানন কে ছিল জানিস? 1 নম্বরের পকেট মার। পকেট মার? বলো কি? তবে আর বলছি কি, অমন ঘোড়েল পকেট মার বাংলাদেশে তো নয়, ভারতেই, এমনকি পৃথিবীতে আর দুজন জন্মেছে কিনা সন্দেহ। খুব ছোট্টবেলায় পাঠশালায় যেদিন দশানন প্রথম পড়তে গেল, সেদিনই পণ্ডিত মশায়ের ফতুয়ার পকেট থেকে তার নস্যির ডিবে পকেট মার করে নিল। পণ্ডিত তাকে কোষে বেত পেটা করে তাড়িয়ে দিলেন। বাপ, কাকা, দাদা তার হাত থেকে কারুর পকেটে রেহাই নেই। যত পিট্টি খেত ততই তার রোগ চেপে যেত। শেষে একদিন যখন বাড়িতে গুরুদেব এসছেন আর দশানন তার ট্যাঙ্ক থেকে প্রণামীর 12 টাকা 6 আনা পয়সা মেরে দিয়েছে, সেদিন দশাননের বাপ শতানন হালদারের আর সইল না। বাড়ির মোষবলির খাঁড়াটা উঁচিয়ে সে দশাননকে এমন তাড়া লাগালো যে দশানন এক দৌড়ে একেবারে কলকাতায় পৌঁছে তবে হাঁপ ছাড়ল। জানিস তো, কলকাতা মানেই তো একেবারে যাকে বলে পকেট মারদের স্বর্গ। অনেক গুণী লোক তো আগে থেকেই ছিল, কিন্তু বছর খানেকের মধ্যেই দশানন তাদের সম্রাট হয়ে উঠল। তার উৎপাতে লোকে পাগল হয়ে গেল। টালা থেকে টালিগঞ্জ আর শিয়ালদা থেকে শালকে পর্যন্ত কারুর পকেটে টাকা কড়ি থেকে কলম, সুপুরির কুচি কিংবা ধর ইলাচ দানা পর্যন্ত বাদ যেত না, বুঝলি? ধরা যে পড়তো না তা নয়, 2 মাস 6 মাস জেল খাটতো, তারপর বেরিয়ে সে আবার জেকে সেই পুলিশ শুদ্ধ জেরবার হয়ে উঠে, বুঝলি? তখন দেশে ইংরেজ রাজত্ব ছিল, জানিস তো। পুলিশ কমিশনার ছিল এক কড়া সাহেব, মিস্টার প্যান্থার নাকি যেন নাম। লোকে তার কাছে গিয়ে ধন্না দিতে লাগলো। তাদের জীবন নাকি অতিষ্ঠ হয়ে উঠেছে দশাননের জ্বালায়। প্যান্থার তাদের বলল, পকেট মারকে ফাঁসি দেওয়া যায় না, নতুবা আমি দশাননকে টাই দিতাম। এবার ধরিতে পারিলে তাহাকে এমন শিক্ষা দিব যে সে আর পকেট কাটিবে না। ধরা অবশ্য দশানন কদিন বাদেই পড়ল। পকেট মারের ব্যাপার তো জানিস, ওরা প্রায় জেলে গিয়ে মুখ বদলে আসে। ওদের ভালোই লাগে বোধহয়। কিন্তু এবার দশানন ধরা পড়া মাত্র তাকে নিয়ে যাওয়া হলো প্যান্থার সাহেবের কাছে। সাহেব বললে, দশানন, তুমি তো কলকাতার লোককে থাকিতে দিবে না, তাই এবার তোমার একটা পাকা বন্দোবস্ত করিতেছি। ওই কে আছিস? ইহাকে লঞ্চে চড়াইয়া লইয়া গিয়া সুন্দরবনে ছাড়িয়া দাও। সেখানে গিয়ে এ কাহার পকেট মারে দেখিব। বাঘের তো আর পকেট নাই। দশানন বিস্তর কান্নাকাটি করলো। আর করবো না স্যার, এ যাত্রা ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন না স্যার, অন্য কোথাও পাঠান, বাংলাদেশ থেকে নির্বাসন দিন না হয়, কিন্তু সুন্দরবন না, দয়া করে সুন্দরবন না, বাঘে খেয়ে নেবে স্যার। সে কি কোঠা? তুমি জেল হইতে পালাইতে পারো যখন, বাঘের পেট হইতে পালাইয়া যাইবে? যাও, বাঘের পকেট মারিতে চেষ্টা করো, যদি পারো তোমাকে রায় সাহেব পাঠিয়ে দিব। স্যার, স্যার আর একটিবার দয়া করুন স্যার। চাপড়াও, এক্ষুনি চলিয়া যাও সুন্দরবন। তারপর? তারপর আর কি, পুলিশ লঞ্চে চাপিয়ে দশাননকে নিয়ে গেল সুন্দরবন। সেখানে দশাননকে নামিয়ে দিয়েই তারা দে চম্পট। আরে তাদেরও তো বাঘের ভয় আছে নাকি? এদিকে তো দশাননের আত্মারাম খাঁচা ছাড়া, জলে গিজগিজ করছে কুমির, ঝোপে ঝোপে মানুষ খেকো বাঘ। সুন্দরবন মানেই জমের আড়ত। এর চাইতে সাহেব যে তাকে ফাঁসিতে ঝোলালেও ভালো করত। বেলা পড়ে আসছিল, বুঝলি? তার এমনিতেই ভয় ভয় করছিল। এর মধ্যে আবার একটু দূরেই কোথাও হালুম হালুম ডাক শোনা গেল। দশানন একেবারে চোখ কান বুঝে ছুটল, বুঝলি? সুঁদরি গাছের শেকড়ে হোঁচট খেয়ে, গোলপাতা ঝোপে আছাড় খেয়ে দৌড়তে 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 হঠাৎ সে দেখলো একটা মস্ত ভাঙা বাড়ির সামনে এসে পড়েছে। আদিকালের পুরনো ইট কাঠ খসে পড়েছে। তবু বাড়িটার অনেকখানি তখন দাঁড়িয়ে। মরিয়া হয়ে দশানন ঢুকে গেল তারই ভিতর। হাজার হোক, বাড়ি তো বটে রে বাবা। ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই দেখে সামনে একটা মস্ত ঘর। দরজায় মাকড় সাজ্জা, ভিতরে কত জম্মের ধুলো, বাপ রে বাপ! তবু ঘরটা বেশ আস্তই আছে। একটু সাফ সুপ করে নিলে শোয়াও যাবে একপাশে। দেশলাই জেলে সাবধানে সব দেখে নিলে দশানন। না, সাপ খোপ নেই। আর দোতলার ঘর
বাঘও চট করে এখানে উঠে আসবে না। শুধু দশানন ঘরে ঢুকতেই ঝটপট করে কতগুলো চামচিকে বেরিয়ে এসে উড়ে গেল। তা যাক, চামচিকেতে তার ভয় নেই। ক্যানিং এর বাজার থেকে পুলিশ তাকে এক চ্যাঙাড়ি খাবার কিনে দিয়েছিল। মনের দুঃখে তাই খানিকটা খেলো দশানন। বাইরে তখন দারুণ অন্ধকার হয়ে গেছে, ঝিঝি ডাকছে, কি সব পোকা ডাকছে, অনেক দূর থেকে বাঘের ডাকও আসছে। জয় মা কালী বলে কাপড় জড়িয়ে ঘরের এক কোণায় শুয়ে পড়লো দশানন। জয় মা কালী, রাতটা তো কাটুক, কাল সকালে যা হয় না দেখা যাবে। বাঘের ডাক, ঝিঝির শব্দ, জঙ্গলের পাতায় পাতায় হাওয়ার আওয়াজ আর মশার কামড়ের ভেতরে ভয় ভাবনায় কখন যে দশানন ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। কতক্ষণ ধরে ঘুমোচ্ছিল তাও না। হঠাৎ এক সময় সে চমকে জেগে উঠল। উঠে দেখল গোটা ঘর অন্ধকার। কেবল ভাঙা জানলা দিয়ে ঘরের ভিতর জ্যোৎস্না পড়ছে, আর সেই জ্যোৎস্নার মধ্যে দাঁড়িয়ে এক বিরাট পুরুষ। তার পোশাক আশাক থিয়েটারের মুঘল সেনাপতির মতো। মুখে লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আগুনের মতো তার চোখ দুটো ধপধপ করে চলছে। দশাননের হাত পা ঠান্ডা হয়ে গেল। বুঝতে বাকি রইল না ওটা ভূত। তাও যে সে ভূত নয়, একেবারে মোগলাই ভূত। এবং সে ভূত বাজখাই গলায় জিজ্ঞেস করলো, এই বদমাইশ, তুই কে রে? আমার প্রাসাদে ঢুকেছিস কেন? দশানন এতক্ষণ একটু সামলে নিয়েছে। সে উঠে সামনে এসে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলে ভূতকে। সম্মান দিয়ে বললে, হুজুর, আমাকে দয়া করে মাফ করে দিন। আমি জানতাম না এটা আপনার প্রাসাদ। সন্ধেবেলা বাঘের ভয়ে ছুটতে ছুটতে এখানে এসে আশ্রয় নিয়েছি। আপনার এই বিশাল প্রাসাদে দয়া করে আজ রাতটার মতো আমাকে থাকতে দিন। ভোরে উঠেই আমি চলে যাব। ভূত একটু খুশি হলো, দাড়ির ফাঁক দিয়ে বোধহয় একটু হাসলো। তারপরে বললে, ঠিক আছে, থেকে যা, থেকে যা আজ রাতটা। তুই যখন আমার আশ্রয় নিয়েছিস তখন তোকে কিছু বললে আমার গুনাহ, পাপ হবে। কিন্তু তোর বাড়ি কোথায়? আগে বাংলাদেশে। বেশ বেশ, উঠে দাঁড়াতো, তোকে একবার ভালো করে দেখা দরকার। ভূতের আদেশ কে ঠেলবে বল? দশানন উঠে ভূতের সামনে দাঁড়ালো। ভূত খুব মন দিয়ে দেখতে লাগলো তাকে। চেহারা তো বেশ সরেস, আর তোর তো বেশ সাহস টাহস আছে দেখছি। তুই আমার একটা কাজ করতে পারবি? আগে আপনি হুকুম করলেই পারি। তুই একবার নবাব সিরাজদৌলার কাছে যেতে পারিস। আগে কার কাছে? কেন, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌলার নাম শুনিস নি তুই? তুই কোথাকার কথা রে? নাম জানি বই কি হুজুর, বিলক্ষণ জানি, কিন্তু তিনি তো অনেকদিন আগে মারা গেছেন। আমি কি করে তার কাছে যাব? মারা গেছেন নবাব সিরাজদৌলা? সে কি রে, পলাশির যুদ্ধের পরে যে তিনি রাজমহলের দিকে রওনা হলেন আর আমাকে বললেন, মানসবদার জবরদস্ত খান, তুমি আমার এইসব মণিমুক্তগুলো নিয়ে লুকিয়ে থাকো। এখন আমি এরপর আবার ইংরেজদের সাথে যুদ্ধ করব, তখন তোমাকে দরকার হবে, তোমায় আমি ডেকে পাঠাবো। ততক্ষণ তুমি সুন্দরবনের প্রাসাদে গিয়ে লুকিয়ে থাকো। সেই থেকে আমি আছি এখানে। কবে আমার ইন্তেকাল হয়েছে, কিন্তু নবাবের ডাক শোনার জন্য আমি বসে আছি। আর আমার এই দুই জেবে লাখ লাখ টাকার হিরে মতি বয়ে বেড়াচ্ছি। দেখবি দেখবি। বলেই জবরদস্ত খাঁ তার জেবের পকেট থেকে দুহাত ভর্তি করে মণিমুক্ত বের করলো। চাঁদের আলোয় সেগুলো ঝলমল করতে লাগলো। দেখে চোখ ঠিকরে গেল দশাননের, মাথা ঘুরে যায় আর কি। জবরদস্ত খাঁ সেগুলো আবার পকেটে পুরে ফেলে বললে, আর তুই বলছিস নবাব বেঁচে নেই? না, হতে পারে না। তাহলে এবার নিজেকেই আবার খুঁজতে যেতে হচ্ছে। বেশ, প্রথমে যাই মুর্শিদাবাদ, তারপর যাব রাজমহল, তারপর মুঙ্গের পর্যন্ত ঘুরে আসবো। তুই আজ রাত্রে আমার প্রাসাদে থাকতে পারিস, ভয় নেই।
মনসবদার জবরদস্ত খান মঞ্জিলে বাঘ ঢুকতে সাহস করে না, কিন্তু কাল সকাল হলেই কেটে পড়বি। ফিরে এসে যদি দেখি তুই রয়েছিস, তাহলে কিন্তু দক্ষিণে তোর গর্দান নিয়ে নেব। এই বলে জবরদস্ত খাঁ ভাঁ করে চাঁদের আলোয় মিলিয়ে গেল। আর দশানন যা থাকে কপালে, সে তক্ষুনি হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল ভূতের বাড়ি থেকে। অন্ধকারে খানিক হেঁটে একটা গাছে উঠে রাত কাটালে। সকালে নদীর ধারে গিয়ে দূরে একটা জেলেদের নৌকো চোখে পড়ল তার। বিস্তর ডাকাডাকি করে তাদের নৌকোয় উঠে শেষ পর্যন্ত দেশে ফিরে এলো। আর তারপর? তারপর আবার কি? তারপর দেশে ফিরে অতিথিশালা করলো, পুকুর কাটালো, গরিবকে দান দান করলো, মহাপুরুষ হয়ে গেল আর কি। লোকে হাজার মুখে সুখ্যাতি করতে শুরু করলো, এই আর কি। বারে, এত কিছু করার টাকা পেল কোথায় দশানন? টাকার অভাব কি তার আর আছে রে গর্ধব? আগের দিন রাতে অন্ধকারে জবরদস্ত খার পকেট মেরে এক থাবা মণিমুক্ত তুলে নিয়েছিল না? বলো কি, ভূতের পকেট কেটে? শোন, যে কাটতে পারে ভূতের পকেট কি বা সে রেয়াত করবে কেন? অমন এক্সপার্ট হাত, যেন মাখনে ছুরি চালানোর মতন করে কেটে ফেলতে পারে পকেট। জবরদস্ত তার কাছে কি বল? কিন্তু একটা আশ্চর্য কি জানিস, ওই ভূতের পকেট কেটে তার স্বভাব চরিত্র একেবারে বদলে গেল। স্বয়ং নবাব সিরাজদৌলার মণিমুক্ত সেগুলো কি আর বাজে কাজে খরচ করা যায় রে? সব বেচে লাখ লাখ টাকা পেল দশানন, আর তাই দিয়েই পরের উপকার করতে লাগলো। মহাপুরুষ বনে গেল একেবারে। আর প্যান্থার সাহেব? প্যান্থার সাহেবের আর কি? বাঘের পকেট কাটলে রায় সাহেব উপাধি দেবে বলেছিল। ভূতের পকেট কেটে যে জানলে মহারাজা টাজা করে দিত নিশ্চয়ই। তুই জানিস তো, ইংরেজ হচ্ছে নবাবের শত্রু, শুনলেই কেড়ে নিত ওগুলো। তাই বলছিলুম, কালা পকেট মারকেও তুচ্ছ করতে নেই, সেও যে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। কি সব বানিয়ে বানিয়ে গুলগাপ্পা দিচ্ছ টেনিদা? ভূতের গল্প বলছো, তাও আবার বিশ্বকর্মা পুজোর আগের দিন? হ্যাঁ, ক্যাবলা ঠিকই কইছে। হ্যাঁ, ঠিকই কইছে না? এই নে, তার জন্য ক্যাবলাকে প্রাইজ দিলাম। ওরে বাবা রে! ক্যাবলা গাঁটটা খেয়ে এক লাফে ছিটকে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, গল্প চলতে চলতেই ক্যাবলা আর হাবুল চাটুজ্জেদের রোয়াকে এসে হাজির হয়েছে যথারীতি। শুনতে বসেও গেছে। হাবুলের দিকেও টেনিদা একটা কিল হাঁকিয়েছিল, কিন্তু ব্যাটা ঠিক সাট করে সরে গেছে। টেনিদা অগত্যা একটা বিশাল হাই তুলে যেন কাল্পনিক হাবুলকে একেবারে গিলেই ফেললে। তারপর হুঙ্কার ছাড়লে, ডিলা গ্র্যান্ডে মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক। এর মানে কি? বুঝলি না তো? ফ্রেঞ্চ রে পেলা, নিখাত ফরাসি ভাষা। তোদের মতন মগজে ঘুঁটে ভর্তি বুড়বাকেরা এটা বুঝবে না। ফ্রেঞ্চ? তুই ফরাসি ভাষা কি করে জানলে? কবে শিখলে? আমি সব জানি। বটে, ঠিক আছে, তবে আমিও জার্মান ভাষা জানি। তুই জার্মান ভাষা জানিস? হ্যাঁ, জার্মান ভাষা জানিস? বল দেখি, বল দেখি কেমন জানিস? বলছি তো, হিটলার, নাৎসি, বার্লিন, কড়াগট। কি জার্মান ভাষাটাই কইলি রে পেলা। খবরে কাগজের কতগুলার নাম, তার লগে একটা কটাকট জুইরা দিয়া খুব ওস্তাদি করতাছস। হ্যাঁ, আমি একটা ভাষা কমু ক দেখি। নেকুড়ে হুড়ুম খাইয়া হক করছে, এইটার মানে কি? খেয়েছে সে আবার কি রে? ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি? ম্যাডাগাস্কার না হাতি। বাঙাল ভাষা হে, বাঙাল ভাষা বোঝো তো না? নেকুড় কিনা বিড়াল, হুড়ুম খাইয়া কিনা মুড়ি খাইয়া হক করছে, মানে এটো করছে। বাবারে রাখ বাপু তোর হুড়ুম দুড়ুম, শুনে তো আক্কেল গুড়ুম হয়ে যায়। এর চেয়ে পেলার জার্মান কটাকট সেবি। আচ্ছা, আর ক্যাবলা, তোর মুখে কথা নেই কেন? তখন থেকে চোখ বুঝে কি চিবাচ্ছিস? চুইংগাম। চুইংগেম? দুনিয়ার এত খাবার জিনিস থাকতে ছেলে রবার চিবোচ্ছে বসে বসে। এরপর জুতো শুকতলা খাবি, এই তোকে বলে দিলাম। তারপর গাড়ির টায়ার ফায়ার খাবি, তারপর ওই গাডার ফাডার চিববি। শোনো না টেনিদা, সিরিয়াস কথা, কেবল বাজে বকছো তোমরা। আচ্ছা, কাল যে বিশ্বকর্মা পুজো, সেটা খেয়াল নেই বুঝি? ভুলো হলে গিয়ে তুই, আমি তো নই। আমার খেয়াল থাকবে না কেন? সেই জন্যই তো বলছিলাম ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিস মানে তো শয়তান। এই বেশি পণ্ডিতি করলে আবার পুঁদির চেরি পাঠিয়ে দেবো এক কিলে। সব সময় মাস্টারি না,
কাল যখন মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উড়বে তখন টের পাবি। তার মানে জানবি পরে। এখন বল দেখি, কাল বিশ্বকর্মা পুজোয় তোরা কি আয়োজন করেছিস? আমি 2 ডজন ঘুড়ি কিনেছি। আমিও 3 ডজন। আর ক্যাবলা? আমি একটাও কিনিনি। ওদের গুলো কাটা গেলে আমি সেগুলো ধরে ধরে ওড়াবো। বোঝা গেছে তোদের দৌড়। আরে আমি কি ওড়াবো জানিস? আমি এই টেনিস শর্মা, আমি যা ওড়াবো তা আকাশে বো বো করে উড়বে, গো গো করে এরোপ্লেনের মতন ডাক ছাড়বে। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস পুরো। ঢাউস ঘুড়ি বানিয়েছো বুঝি? বানিয়েছে বুঝি? নেকা। এই এই তুই আগে থেকে বলে দিলি কেন? তোকে আমি বলতে বারণ করিনি? দেখো দেখো টেনিদা, মিছি মিছি বাজে কথা বলবে না। তুমি আমাকে ঢাউস ঘুড়ির কথা বললেই বা কখন, আর বারণই বা করলে কখন? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি কেন? বলি আগ বাড়িয়ে তোকে এসব কথা কে ভাবতে বলেছে? কে ভাবতে বলেছে রে? পেলা ভাবেনি, হ্যাবলা ভাবেনি, তুই কেন ভাবতে গেলি? তোর এত ভাবার দায় আসে কোত্থেকে? ওই দাই ক্যাবলার দোষ। এ এত ভাইবা শেষে একদিন কবি হইব। আর কবি হওয়া যা খারাপ, আমার পিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়েছিল। দিন রাত কবিতা লিখত। একদিন রামধন ধোপার খাতায় কবিতা করে লিখলো, 5খানা ধুতি 7খানা শাড়ি, এসব হিসেবে হইবে কি বা? এ জগতে জীব কত ব্যথা পায়, তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তাহার নিপাট সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায় কত শাড়ি ধুতি প্যান্ট নিয়ে যায়। মনের দুঃখে বোঝা টেনে ফেরে গাধা, মানুষের থেকে আহা সে কত আলাদা। 1খানা ধুতি প্যান্ট পরিতে না পায়। আরে আরে কবিরা সাধারণত বাজে বকে বটে, কিন্তু তোর এই ফুচুদা বেশ লিখেছিল তো। বেশ শুনে চোখে জল চলে আসে গাধার দুঃখে। খুবই করুন। সেই তো, কবিতাটা পড়ে আমারও ভারী কষ্ট হয়েছিল। কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এইসব দেখে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে হাতের কাছে আর কিচ্ছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে ফুচুদাকে তাড়া করলো, ঠিক যেন গদা হাতে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে। তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরসিক। কিন্তু কি প্যাথেটিক কবিতা যে সোনালি পেলা, মনটা একেবারে মজে গেল রে। ইস, সত্যি তো একবার ভেবে দেখ, গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায়, কিন্তু 1খানা পরিতে না পায়। আহারে আহা। টেনিদা, টেনিদা, মন খারাপ কইরা আর কি করবা? এইরকমই হয়। দেখো না, গোবর হইল গিয়া গরুর নিজের জিনিস, অন্য লোকে তাই দিয়া ঘুইটা দেয়। গরু 1 খাট ঘুইটা দিতে পারে না। দিলে আর সব মাটি করে এমন একটা ভাবের জিনিস ধাঁ করে তার মধ্যে গোবর আর ঘুঁটে দিয়ে কোত্থেকে চলে এলাম। তোদের শুনে না কথা বলাই ঝক মারি। যাকে যাক, নে ওঠ এখন, চল ঢাউসগুড়ি দেখবি, চল। সে দেখা তো হলো, সেদিনই হলো। আর তার পরের দিন, মানে বিশ্বকর্মা পুজোর দিন, যখন আমরা গড়ের মাঠে পৌঁছলাম, তখন সবে সকাল হচ্ছে। চৌরঙ্গির এদিকে সূর্য উঠছে আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে। দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। কখনো কখনো বাতাসটা বেশ জোরালো, চারিদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে। সত্যি বলছি, আমি পটলডাঙ্গার পেলারাম, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হলো। এই সুন্দর সকালে একটু গান না গাইলে হয়? রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই সেরেছে, এটা আবার গান গায় তো। গাঁটটা মারবে নাকি তাই বলে? গাঁটটা কে মেরেছে রে বাবু? আমি তো তোর মাথায় একটু তাল দিলাম, আর আবার যদি চামচিকের মতন চিঁচি করবি তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপতাল ঠুকে দেবো, এই বলে দিলাম। এসেছি ঘুরিয়ে বেড়াতে, উনি আবার সুদ ধরেছে। আমার মনটা বিজায় বিগড়ে গেল। খামোকা সকালবেলায় নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারলো তো। ফল কখনো ভালো হবে না, হতেই পারে না। মনে মনে অভিশাপ দিয়ে বললুম, হে ভগবান, তুমি ওরবার আগেই একটা খোঁচা টুচা দিয়ে টেনিদার ঢাউস পেটটা ফাঁসিয়ে দাও তো, ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার।
ভগবান বোধহয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন। আমার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তা কে জানতো। ওদিকে বিশাল ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে তখন। টেনিদা দড়ির মস্ত লাটাইটা ধরে আছে, আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে ওপরে তুলে দিচ্ছে, কিন্তু ঢাউসটা উঠছে না, ধপাত করে নিচে পড়ে যাচ্ছে। কেমন ঢাউস রে, উঠছে না যে? এইখান উড়বে না মনে হয় টেনিদা, এইটা থেকে মনুমেন্ট উড়ান সহজ। শুনে যে আমার কি আনন্দ লাগলো, আমার চাঁদিতে গাঁটটা মারা অকারণে। যতই পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল খাই, ব্রহ্মতেজ যাবে কোথায়? ও ঘুড়ি আর উঠছে না, দেখে নিও। হ্যাঁ, আরে বুড়বাক লোক, ওড়াতে জানতে হয়, ওড়াতে জানলে সব ঘুরিয়ে ওড়ে। ওরে নাকি? তো দে না তুই উড়িয়ে। তোমার ঘুড়ি বাবু তুমি ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই। তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি। অত নিচ থেকে এত বড় ঘুড়ি ওড়ে নাকি? ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে। ওই যে বট গাছের ডালটা দেখছো, ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও। ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসছে, ঘুড়ি গাছে আটকাবেও না, ঠিক বো করে উড়ে যাবে আকাশে। ঠিক এই কথাটাই তো আমি ভাবতে যাচ্ছিলাম। তুই সব আগে থেকে ভেবে নিবি কেন রে ক্যাবলা? ভারী বাড় বেড়েছে না? যা, তোকে পানিশমেন্ট দিলুম, যা যা গাছে ওঠ। বারে, লোকের ভালো করলে বুঝি এমনি হয়? শোনস নাই, লোকের ভালো করলে বাঘে খায়। রাইট হাবুল, দুনিয়ার কারো ভালো করেছিস কি মরেছিস, তোকে তো তাও বাঘের মুখে ছেড়ে দিচ্ছি না আলিপুরে নিয়ে গিয়ে। যা যা, এক্ষুনি গাছে ওঠ, যা। যদি কাঠপিঁপড়ে কামড়ায়? কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে। আর যদি ঘুড়ি ছিঁড়ে যায় তাহলে? তোর কানটা ছিঁড়ে ওড়াবো। যা ওঠ, ওঠ বলছি, ওঠ ওঠ। কি আর করে, যেতেই হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটাই গোল পোস্টে বেঁধে দিও টেনিদা। অত বড় ঢাউস, হেভি জোরে টানবে কিন্তু, সামলাতে মুশকিল হবে তোমার। টেনিদার নাকটা কুঁচকে মুখটা হালুয়ার মতো দেখতে হয়ে গেল। আরে যা যা, বেশি বকিস না তো, একদম বেশি বকবি না। ঘুড়ি উড়িয়ে উড়ে বুড়ো হয়ে গেলে আঙুরি এসছে না ওস্তাদি করতে। যা যা, নিজের কাজ কাজ, যা। বহুত আচ্ছা। হু হু করে ভোরের বাতাস বইছে তখন। ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসটাকে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে হাওয়া পেয়ে গু গু করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উড়ল। টেনিদার ওপর সব রাগ টাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছে। কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসটাকে। মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পথ উড়ছে। গো গো আওয়াজ তুলে ঘুড়ি ওপরে উড়ে যাচ্ছে। টেনিদা চেঁচিয়ে উঠল, কি হলো রে, বাঁচা! খাইলো রে। কে গেল? কোথায় গেল? এ আর যাবে কোথায় বা যাবে? অমন করে আর কেই বা যেতে পারে টেনিদা ছাড়া? তাকিয়ে আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল। কপাল বললেও ঠিক হয় না, সোজা ব্রহ্মতালুতে। শুধু ঢাউসই ওড়েনি, তার সঙ্গে টেনিদাও উড়ে গেছে। জালিয়াতির তো শেষ নেই। লাটাইটা ক্যাবলার বারণ সত্ত্বেও ধরে রেখেছিল হাতে। বাঘা ঢাউসের টানে সোজা মাটি ত্যাগ করে হাত দশেক মতন আকাশে উড়ে গেছে। এক লাফে গাছ থেকে নেমে পড়লো ক্যাবলা। আরে পাকড়ো পাকড়ো পাকড়ো! আর কে কাকে পাকড়ায়? ওই ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিসের ইয়াক ইয়াক টানে টেনিদা ততক্ষণে আরো 15 হাত ওপরে ফ্যাত ফ্যাত সাই সাই করে উঠছে, আর তার আর্তনাদ ভেসে আসছে মাটিতে আমার কাছে। ক্যাবলা রে, হাবুল রে, বাঁচা রে, আমাকে না মারে! আরে কি করে না বাবা, তুমি তো শূন্য পথে উঠিন। লাটাইটা ছেড়ে দাও। হ্যাঁ টেনিদা, লাটাইটা ছেড়ে দাও, লাটাইটা ছেড়ে দাও, ছেড়ে দাও টেনিদা। কি বলছিস? আরে কি বলছিস? পড়লে তো হাত পা ভেঙে যাবে রে। তবে আর কি করবা, ওই রাই যাও। হাবুলটা কি নিষ্ঠুর! অবশ্য আর কি বা বলবে। হাউস ততক্ষণে আরো উপরে উঠছে। জোড়ালো কুবের হাওয়ায় সোজা পশ্চিম মুখ ছুটছে গো গো করতে করতে। আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে, ঠিক তেমনি করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা। পিছনে আমরাও ছুটলাম। সে কি দৃশ্য! তোমরা কোনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখোনি। কোথায় নিয়ে যাচ্ছে রে? এই কোথায় উড়ে যাচ্ছি বল না রে?
আমরা মাটির উপর দিয়ে টেনিদার পিছু পিছু ছুটছিলাম। উত্তর দিলাম গঙ্গার দিকে। ও বাবা, শেষে কি গঙ্গায় পড়বো না কি রে? হাওড়া স্টেশনেও যাইতে পারো, বাবু ঘাটিয়েও। একেবারে বর্ধমানে নিয়ে গিয়ে ফেলতে পারে। বর্ধমান। বলতে বলতে শূন্যে একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। তখন সে প্রায় 25 হাত পড়ে। দিল্লি গেলেই বা আপত্তি কি? সোজা কুতুব মিনারে চূড়ায় নামিয়ে দেবে এখন। এই যে আরো উঠছে রে, দিল্লি গিয়েই থামবে তো। কিরে, ঠিক বলছিস? না থামলেই বা ভাবনা কি? হয়তো মঙ্গল গ্রহে নিয়ে যাবে তোমাকে। মঙ্গল গ্রহ? সেখানে তো অক্সিজেন নেই রে। আমি মঙ্গল গ্রহে যেতে চাই না। সে আর কি করবে টেনিদা? তোমাকে তো যেতেই হচ্ছে। যাওয়াই তো ভালো টেনিদা। মঙ্গল গ্রহে তো টেনশন নেই, রিটায়ারমেন্ট আছে, পেনশন নেই, পলিটিক্স আছে, ইলেকশন নাই, ইন্ডিয়ান টিম সিলেকশন নেই। ওরে কাব্যি করিস না। কি করব বলো তো? তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ। আমাদের মাদারল্যান্ড, মাদার পাড়া পটল ডাঙ্গার কত বড় গৌরব সেটা ভেবে দেখো। পটল ডাঙা জিন্দাবাদ। চুল হয়ে যাক পটল লাগা। বলতে না বলতেই একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। তারপর আরেকটা ডিগবাজি, তারপর আরেকটা, তারপর আরেকটা। এই রে, এই ঘুরে যাচ্ছি রে। এই এই, আরে ঘুরপাক খাচ্ছি তো। এই, আমি মোটেও ঘুরতে চাইছি না। ওরে বাবা রে, ওরে বাবা, এ তো বউ করে ঘোরাচ্ছে। আমি তো ওই না গো, সমুদ্র পর্যন্ত পৌঁছবে না। সমুদ্র না রে, স্বর্গে চলে যাব আমি। আরেকটা ডিগবাজি। আমি টেনিদাকে একটু ভরসা দিতে চেষ্টা করলাম। ওরম ঘুরতে হয় টেনিদা, ওকে মাধ্যাকর্ষণ বলে। সায়েন্স পড়নি? কালা কান ছিঁড়ে নেব। দেখেছো দেখেছো কত উপরে উঠে গেছে, সেখান থেকে নাকি কান ছিঁড়ে নেবে আমার। আমি এমন একটা ভান করলাম যেন শুনতেই পাইনি। কিন্তু এদিকে সমূহ বিপদ উপস্থিত। হাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোর বেড়েই চলেছে। পিছনে ছুটে আমরা তাল রাখতে পারছি না কিছুতেই। অনেক ওপরে দেখা যাচ্ছে টেনিদা ডিগবাজি খাচ্ছে আর উড়ছে আর ডিগবাজি খাচ্ছে। ফ্রেন্ড রুট এসে পড়লো প্রায়। খুঁড়ির সামনে ছুটে চলেছে। এক্ষুনি গঙ্গার ওপরে চলে যাবে। আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল করে নাকি স্বর্গেই চললো। আমরা যে অনাথ হয়ে গেলাম। আকাশ থেকে আবার টেনিদার বাণী ভেসে এলো। আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছুতেই যেতে চাই না। তুমি যেও না। কিন্তু নিয়ে যাচ্ছে রে। তাহলে তাড়াতাড়ি আরেকটা ঘুড়ি ধরে ফিরে এসো। আর পৌঁছেই একটা চিঠি লিখো টেনিদা, মনে করে। হ্যাঁ, আর চিঠি লেখাটা খুবই দরকারি। টেনিদা কি একটা বলতে যাচ্ছিল, নিশ্চয়ই বলছিল অবশ্যই চিঠি লিখবে, কিন্তু বলতে পারলো না। একবার কাউ করে উঠে কাক করে থেমে গেল। আমরা দেখলাম হাউস গোত্তা খাচ্ছে। সে কি গোত্তা! যেমন জোরে উঠছিল ঠিক তেমন জোরে এবার নিচে নামতে শুরু করেছে। নামতে 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 একেবারে ঝপাস করে সোজা গঙ্গায়। টিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক করে মঙ্গল গ্রহে না গিয়ে মদ বদলে পাতালের দিকে রওনা হলো। তা হোক গে যাক, কি আর যায় আসে। কিন্তু টেনিদা কোথায়? সেও কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামলো? তাহলে তো সারি সর্বনাশ। এত চালিয়াতি, কিন্তু সাঁতারটা কি সত্যি জানে? জলে তাকিয়ে টেনিদাকে খুঁজছি, দেখছি কোথাও থেকে বুদবুদ উঠছে কিনা। জাল কিনতে হবে মনে হয়, বুঝলি পেলা? কি জান কিরি বলতো, তার চেয়ে একটা ডুবো জাহাজ যদি পাওয়া যেত। এই চুপ করো তুম লোক, দেখো। এই এক স্বভাব গেল না ক্যাবলার। উত্তেজিত হলেই সে হিন্দিতে চলে যাবে। কিন্তু তার নির্দেশ মতো তাকিয়ে দেখি আউটরাম ঘাটের এক বিরাট লম্বা গাছের মগডালে প্রচুর কাক চক্কর দিচ্ছে। কি তাদের ডাক, কা 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 করে। বাপরে, টেনিদা গঙ্গায় নামেনি, সে আটকে রয়েছে সেই মগডালি। স্বস্তির একটা নিঃশ্বাস পড়লো আমার। যাক, গঙ্গায় বিসর্জন হয়ে যায়নি, তবু ভালো। ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হলাম। কেবল আমরাই নই, চারিদিক থেকে তখন 102 লোক জড়ো হয়েছে সেখানে। পোর্ট কমিশনারের খালাসি, নৌকার মাঝি, 2টো সাহেব, 3টে মেম। ও মাই গড, হোয়াট ইজ দ্যাট? একটা সাহেব ভিড়মি খেল।
কিন্তু এখন তো আর সাহেব দেখলে চলবে না। আমি চেঁচালাম, টেনিদা তাহলে মঙ্গল গ্রহে গেলে না শেষ পর্যন্ত? আহা, পটল দাদার এত বড় গৌরবটা মিস হয়ে গেল। বাপরে বাপ, এসব বলিস না তোরা। কাকে ঠোকরাচ্ছে? বাপরে বাপ, নেবে এসো তাহলে তাড়াতাড়ি। পারছি না। কাকে মাথা ফুটো করে দিলে রে পেলা? ভাগ্যিস পোর্ট কমিশনারের কিছু লোকজন ছিল, তারা ফায়ার ব্রিগেডে খবর দিল। ওরা এসে মুইয়ে করে শেষ পর্যন্ত টেনিদাকে নামালো। এর বেশ কিছুক্ষণ পরের কথা, চাটুজ্জেদের রোয়াকে বসে আছি। টেনিদা সারা শরীরে আয়োডিন মাখানো, মাথায় ব্যান্ডেজ। আমি হঠাৎ বললাম, ডিলা গ্র্যান্ডি মেপিস্ট্রো। থাক পেলা থাক, ও আর বলিস না রে। তার চেয়ে ওই কবিতাটা শোনা। কোনটা? ওই যে তোর ফুচুদার লেখা। ও ওটা ওটা তো ওই যে 5খানা ধুতি 7খানা শাড়ি, এসব হিসেবে হইবে কি বা? এ জগতে জীব কত ব্যথা পায়, তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তাহার নিপাট সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায় কত শাড়ি ধুতি প্যান্ট নিয়ে যায়। মনের দুঃখে বোঝা টেনে ফেরে গাধা, মানুষের দেখে আহা সে কত আলাদা। একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। করুন করুন, খুবই প্যাথেটিক, বুঝলি? কি বলিস ক্যাবলা? প্যাথেটিক তো বটেই। হ, প্যাথেটিক বইলা প্যাথেটিক। চোখে হাত বালতি জল চইলা এলো গো। হাবুল সেনের চোখে জল চলে এলো। আর আজকের মতো আমাদের গল্প শেষ হলো। আশা করছি আপনাদের চোখে জল আসেনি, নির্মল আনন্দই পেয়েছেন। আজ আসি, পরের রবিবার আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।